অস্ট্রেলিয়ার আধুনিক সামরিক বাহিনী রীতিমতো ঘোষণা দিয়ে পাখির বিরুদ্ধে যুদ্ধ করেছে। এমনটা কখনো শুনেছেন? ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ায় দ্য গ্রেট ইমু ওয়ার, পৃথিবীর অদ্ভুত যুদ্ধগুলোর একটি। হয়েছিল ইমু পাখির সাথে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর যুদ্ধ। আবার সেই যুদ্ধে বিজয়ী হয়েছিল পাখির দল। 1932 সাল অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পর টালমাটাল অর্থনীতি সামলাতে অস্ট্রেলিয়ার অবস্থা হিমশিম। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে চাষিদের সঙ্গে সরকারের বিরোধিতা। এরই মধ্যে দেখা দেয় নতুন এক উপদ্রব, যেটা পরবর্তীতে রূপ নেয় সেনাবাহিনীর সাথে ইমু পাখির যুদ্ধে, যেখানে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে প্রায় 20,000 পাখি। শুধু তাই নয়, মানুষের বন্দুক ও গুলির বিরুদ্ধে লড়াই করে এ যুদ্ধে জয়ী হয়েছিল পাখিরা। ইমু পাখি আকারে অনেক বড়, কিছুটা উট পাখির মতো বলেই এদের উট পাখিদের জ্ঞাতি ভাই বলা হয়। এদের নিবাস অস্ট্রেলিয়ায়। আর সেই অস্ট্রেলিয়ায়ও এই ইমু পাখিদের সাথে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর অদ্ভুত এক যুদ্ধ হয়েছিল। যেন তেন যুদ্ধ নয়, রীতিমতো ঘোষণা দিয়ে দিনক্ষণ ঠিক করে হয়েছিল যুদ্ধ। এখন নিশ্চয়ই ভাবছেন কি এমন ঘটেছিল যে পাখির সাথে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীদের যুদ্ধ করতে হয়েছিল। শুরুর ঘটনা বলি। সময়টা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রায় পরপরই। হাজার হাজার যুদ্ধ ফেরত সৈনিক, যাদের যুদ্ধ ব্যতীত অন্য কোনো দক্ষতা নেই, তাদের কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে মহা সমস্যায় পড়ে অস্ট্রেলিয়ান সরকার। পশ্চিম অস্ট্রেলিয়ান সরকার একটি প্রকল্প হাতে নেয়, সৈনিক পুনর্বাসন প্রকল্প, যার ফলে প্রায় 5,000-এরও বেশি সৈন্য, যাদের অনেকেই ছিল ব্রিটিশ, তারা কৃষি কাজ শুরু করে। তবে পশ্চিম অস্ট্রেলিয়ার আবাদি জমির পরিমাণ অনেক কম হয়, জমির বন্টন হয়েছিল অনেকটাই অসম। এর বিকল্প হিসেবে পশ্চিমের চাষিরা উল এবং আটার চাষ শুরু করে। অনেকেই প্রচন্ড লাভবান হন। তবে বেশিরভাগ সৈনিকেরই অবস্থা হয় শোচনীয়। জাস্টিস পাইকের মতে 1,485 জন সৈনিক নিজের বেশিরভাগ স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন 1929 সালের মধ্যে। অনেকে তো আত্মহত্যাও করেছিলেন। এরপরে গ্রেট ডিপ্রেশনে এসে অবস্থার আরো অবনতি ঘটল। এর মধ্যেই আটার দাম পড়ে যাচ্ছিল আশঙ্কাজনকভাবে, যা নতুন নির্বাচিত লিওনেল সরকার ঠিক করতে অক্ষম ছিল। তাই চাষিরা সমাবেত হয়ে সিদ্ধান্ত নেয় সরকারের বিরোধিতা করবার। তারা ঠিক করে তারা তাদের শস্য বেচবেই না। তখন ছিল 1932 সালের অক্টোবর মাস। এই টালমাটাল সময়ই পশ্চিমের প্রান্তিক এলাকাগুলোতে এক আকস্মাত ঝড় আসে। সাধারণত বাঁশ ও তারকাটার বেড়া দিয়ে আটকে রাখা যায় ইমু পাখিদের। তবে এরকম মন্দার সময় চাষিরা বেড়ার বন্দোবস্তও করতে পারছিল না। আবার বছরের শেষ দিকে পৃথিবীর অনেক দেশেই হাড় কাঁপানো শীত থাকে, অথচ অস্ট্রেলিয়ায় সে বছর কটকটে গরম ছিল। এদিকে এলাকায় বেড়াও ছিল না, তার উপর পড়েছিল গরম। তাই শেষমেশ ইমুর দল গরম সইতে না পেরে লোকালয়ে ঢুকে পড়েছিল। ওদের দরকার ছিল খাবার আর পানি। ফলে পুরো পশ্চিমের প্রান্তিক এলাকাগুলো হয়ে উঠেছিল 20,000 ইমু পাখির বিশাল বাহিনীর জন্য উন্মুক্ত একটি খেলার মাঠ। যদিও ইমুরা অস্ট্রেলীয় আইনে প্রায় 19বিংশ শতকের শেষ পর্যন্ত রক্ষিত ছিল 1874 সালের শিকার আইনের আওতায়। তবে 1922 সাল থেকেই আবাদি জমিতে তাদের উৎপাত শুরু হয়। সরকার তাদের ভার্মিন বা শস্য ক্ষতিকারক প্রাণী রূপে চিহ্নিত করে এবং এই আইনের শস্য রক্ষায় তাদের শিকার জায়েজ হয়ে যায়। এই আইন করা হয়েছিল পুনর্বাসিত সৈনিকদের অনুরোধেই। তাদের শস্য ইমু পাখিদের জ্বালায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর মারাও হয়েছিল অনেক ইমু পাখি। 1928 সালে শুধু জেরাল্ডটনের উত্তরেই প্রায় 3,000 থেকে 4,000 ইমু পাখি মারা হয়েছিল। তবে ইমুদের সংখ্যা এতই বেশি ছিল যে এত হত্যার পরেও তাদের সংখ্যায় কোনো বিশেষ এদিক সেদিক হয়নি। কিন্তু এবার সংখ্যা 20,000। সৈন্যদের মাথায় হাত, ঘরে রাখা গাদা বন্দুক দিয়ে তো এদের টিকিটাও ওড়ানো যাবে না। উল্টো রেগে মেগে মানুষের ঘরবাড়ি তছনছ করে রেখে যেতে পারে এই বিশাল ইমু বাহিনী। এর জন্য দরকার কামান এবং ভালো বন্দুক। তাই সেনাবাহিনীরা এক হয়ে একটি প্রতিনিধি দল পাঠালো পার্থ শহরে প্রতিরক্ষা মন্ত্রী জর্জ পিয়ার্সের কাছে। সেনাবাহিনীরা তখনকার নতুন প্রযুক্তির স্বয়ংক্রিয় বন্দুক, যাকে আমরা মেশিন গান বলে চিনি, সেটা দাবি করে বসলো। পিয়ার্স দেখলেন ভারী মুশকিল। এই সৈনিকদের অনেকেই সেই যুদ্ধের সময় থেকে পরিচিত। এদের দুঃখে দুঃখিত ছিলেন তিনিও। তবে মন্দার এই ভয়ানক সময়ে এই অনুরোধ কি রাখা যায়? কেন্দ্রীয় সরকারকে এই কথা শোনালেও তো রেগে যাবে প্রশাসন। তাই পিয়ার্স দুই কুলি ঠিক রাখলেন। মিলিটারি বোর্ডকে না জানিয়ে বন্দুক দিলেন সৈন্যদের। একই সাথে সেখানকার পুলিশ ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সাহায্য মঞ্জুর করে দিলেন। তবে কেন্দ্রীয় সরকারকে এর মধ্যে একেবারেই জড়ালেন না। তাদের সাথে আসলেন মেজর জিপিডব্লিউ মেরেডিথ, সার্জেন্ট ম্যাকমারে ও গানার ওয়াহালারন এবং তাদের সাথে দুটো লুইস মেশিন গান। পার্থের ৫ম সেনা কমান্ড্যান্ট
ব্রিগেডিয়ার মার্টিন ভেবেছিলেন ইমু বাহিনী মারতে বেশি মেশিন গান দিলে হয়তো মাছি মারতে কামান দাগা হয়ে যেতে পারে, তাই তিনি মাত্র 2টো মেশিন গান নিতে দেন। তবে তিনি হয়তো জানতেন না 1788 সালে মেরিন ক্যাপ্টেন ওয়াটকিন টেঞ্চ লিখেছিলেন সিডনির ইমুরা খুবই দ্রুত গতির এবং বন্য, যার জন্য তাদের বিরুদ্ধে বন্দুকের ব্যবহার খুব বেশি কার্যকর হয় না। মার্টিন হয়তো ভেবেছিলেন এই সুযোগে তার সেনাদের ভালো শুটিং প্র্যাকটিস হয়ে যাবে। লুইস বন্দুকগুলো বানানো হতো যুক্তরাজ্যে, তবে আইডিয়াটি ছিল আমেরিকান, যা প্রচুর ব্যবহার হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ও ব্রিটিশপন্থী দেশের সৈনিকদের হাতে। এর মূল ডিজাইনার আইজ্যাক নিউটন লুইস। তিনি এটি আবিষ্কার করেন 1911 সালে। প্রতি মিনিটে প্রায় 500 থেকে 600 রাউন্ড গুলি করা যেত এই বন্দুক দিয়ে। এর ব্যবহার কোরিয়ান যুদ্ধের প্রায় শেষ পর্যন্ত বহাল ছিল। যুদ্ধের প্রথম ভাগ 1932 সালের 2 নভেম্বরে শুরু হয় যুদ্ধ। ক্যাম্পিয়ন থেকে সৈন্যরা ফেরত আসে। এরপরে শুরু হয় ইমু পাখির সাথে সেনাবাহিনীদের যুদ্ধ। রাজ্যপ্রধান জেমস মিচেল যুদ্ধের দায়িত্ব দেন সিনেটর স্যার জর্জ পিয়ার্সকে। পিয়ার্সের আদেশে মেজর মেরেডিথ অস্ত্র, গোলাবারুদ আর সৈন্যের বিশাল বহর নিয়ে যুদ্ধ করতে বের হন। 2 নভেম্বর দলটি জানতে পারে কাছের একটি জায়গায় ইমুরা হানা দেওয়ার ফন্দি করছে। মেরেডিথ সঙ্গে সঙ্গে রওনা হলেন বাহিনী নিয়ে। তাদের লক্ষ্য ছিল 100 ইমু পাখি ঘায়েল করার, কিন্তু কাছে গিয়ে দেখে ইমুর সংখ্যা অর্ধেক, মানে 50টি, আর একটি থেকে আরেকটি পাখি বেশ দূরে দাঁড়ানো। ফলে মেরেডিথের এক কামানের গোলায় অনেক পাখি ঘায়েল করার প্ল্যান ভেস্তে গেল। আর তখন রাইফেলের রেঞ্জ ছিল কম, তাই খুব কাছে গিয়ে গুলি করতে হতো। মেরেডিথ তবু বললেন ফায়ার। প্রচুর গুলিগোলা উড়ে গেল, জায়গা ধোঁয়ায় আচ্ছন্ন। ইমুর লাফালাফি আর কোলাহলে কান পাতা দায় হচ্ছিল। তারপর মেরেডিথ যখন সিজ ফায়ার বললেন, তখন দেখা গেল মোটে 12টি ইমু পাখির মৃতদেহ পড়ে আছে। বেশিরভাগই পালিয়ে গেছে। লজ্জায় মুখ দেখাতে পারছিলেন না মেরেডিথ, কারণ বুলেট খরচা হয়েছে 1000-এরও বেশি। এরপরও কিন্তু ইমুদের বিরুদ্ধে আক্রমণ থেমেছিল না। তবে মেরেডিথ সফল হতে পারেননি। অস্ট্রেলীয় পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। পত্রপত্রিকায়ও লেখালেখি হয়। তখন স্যার জর্জ পিয়ার্স এই খবর শুনে মেরেডিথকে বার্তা পাঠালেন। সেখানে তিনি বলেছিলেন, কি করো তুমি মশাই? কখনো শুনেছ 3000 বুলেটে মাত্র 13 জন শত্রু খতম? আমি কোনো অজুহাত শুনতে চাইনি বাপু, যা করার জলদি করো। বেচারা মেরেডিথ আর কি করবে? পরদিন একটা ভালো ফলের আশা করতে লাগলো। পরদিন 3 নভেম্বর ঘটলো আরেকটি অবাক করা ঘটনা। ইমু বাহিনী বেমালুম হাওয়া। কোথাও মহাশত্রু ইমুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই পুরোটা দিন ইমুদের খুঁজেও তাদের টিকিটের সন্ধানও পেল না মেরেডিথ বাহিনী। তারপর 4 নভেম্বর 1932 সালে সকালে একটা খবর শুনে দ্রুত সৈন্যদের প্রস্তুত হবার আদেশ দিল মেরেডিথ। ক্যাম্পিয়ন জেলার কাছে একটি বাঁধ আছে, ওখানে অনেকগুলো ইমু ঘুরঘুর করছে। দ্রুত সৈন্য আর ভারী মেশিন গানগুলো নিয়ে মেরেডিথ এগিয়ে গেল বাঁধের দিকে। বাঁধের কাছে এসে মেরেডিথ দেখলো ইমুর সংখ্যা 1000-এর কম হবে না। এতগুলো ইমুকে একসাথে হত্যা করতে পারবে ভেবে মেরেডিথ খুশি না হয়ে পারল না। মনে মনে হেসেই দিল পৈশাচিক হাসি। মেরেডিথ দ্রুত মেশিন গান দুটো পজিশনে বসানোর আদেশ দিল। মেশিন গান দুটো ঠিক মতো সেট করার পর অপেক্ষা করতে লাগলো মেরেডিথ। ইমুরা রেঞ্জের কাছে আসা মাত্র মেরেডিথ হাঁক দিল ফায়ার। কিন্তু একই মাত্র কয়েকটি ইমু হত্যা করার পর জ্যাম ধরে একটি মেশিন গান বন্ধ হয়ে গেল। অপর মেশিন গানটি দিয়ে ইমু বধের নিরন্তর চেষ্টা করে যাচ্ছিল মেরেডিথ বাহিনী, কিন্তু গুলির শব্দে ইমুগুলো দৌড়ে পালিয়ে যেতে লাগলো। সেদিনও ব্যর্থ হতে হলো মেরেডিথকে। মাত্র 15টি ইমু পাখি সেদিন মারা পড়েছে। বুলেট খরচ হয়েছে 1000 খানেক। আর এই খবর পেয়ে সাংবাদিকরা আবারও শুরু করলো লেখালেখি। আবারও লজ্জায় পড়লো মেরেডিথ। তাই মেরেডিথকে পিয়ার্স যুদ্ধ বন্ধ করে ফিরে আসতে তলব করেন। মেরেডিথ ঘরে ফিরলেও ইমুরা কিন্তু ফেরেনি। তারা নতুন উদ্যমে খামারে আক্রমণ চালিয়ে গেল। তাই আবারও মেরেডিথের রণক্ষেত্রে ডাক পড়ে। এবার সৈন্যরা গোপনে হামলার পরিকল্পনা করে একটি গুদামের পেছন থেকে, কিন্তু ফল সেই লবডঙ্কা। কারণ এবারও খুব একটা লাভ হয়নি। ইমুদের গতির কারণে ও মাঝপথে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় প্রায় 1000 ইমুর ভিড় থেকেও খুব অল্প সংখ্যক ইমু পাখি মারা যায়। দ্বিতীয় দিনেও প্রায় কয়েকশো রাউন্ড গুলি খরচ করে শুধু ডজন খানিক ইমু হত্যা করা সম্ভব হয়েছিল। পরের কয়েকদিনও এভাবেই যায়। মেরেডিথ খেয়াল করতে শুরু করেন ইমুদের মধ্যেও রয়েছে আশ্চর্য শৃঙ্খলা ও প্রকৃতি প্রদত্ত সামরিক প্রবৃত্তি। তারা পায়ের আওয়াজ পেলেই শত শত ছোট দলে বিভক্ত হয়ে যায়। প্রত্যেক দলে একটি করে নেতা থাকে যারা লক্ষ্য রাখে শত্রুর আগমনের। ততক্ষণে ইমুরা তাদের ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। খেতে খামারে মেশিন গান হাতে ধরা সেনা
সেনাবাহিনীর তুলনায় যারা বেশ চতুর। মনে হচ্ছিল বিশালাকার উঁচু গলার পাখিগুলোর তীক্ষ্ণ দৃষ্টির কাছে যেন সেনারা অসহায়। 8ই নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার রক্ষণশীল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যারা এতদিন চাষিদের পক্ষেই ছিল, এই অভিযান নিয়ে আলোচনা শুরু করে। মিডিয়া এতদিনে এই অভিযান নিয়ে অনেক বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছিল, যার নেপথ্যে ছিলেন সিডনি মর্নিং হেরাল্ডের সাংবাদিক জর্জ ম্যাকিভার, যিনি শুরু থেকে রক্ষণশীল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন। তার প্রচারণায় এই ইমুযুদ্ধে বিফলতার সকল দোষ পড়ছিল সরকারের ঘাড়ে। ফলে পিয়ার্স 8ই নভেম্বর সৈন্য ও বন্দুক সরিয়ে নেন ক্যাম্পিয়ন থেকে। যুদ্ধের দ্বিতীয় ভাগ। এরপরে যা হওয়ার তাই হলো, ইমুদের উৎপাত দ্বিগুণ হলো। সে সময় 30-এর দশকে আবার অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের রিপোর্টে লেখা হয়েছিল, আগুয়ান শত্রুপক্ষ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন, ভুট্টার ক্ষেতের ওপর পেরিস্কোপের মতো চোখ উঁচিয়ে তারা আমাদের দেখে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে তখন ইমু পাখিদের শত্রুপক্ষ হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। চাষিরাও পুনরায় হাত পাতলেন সাহায্যের জন্য। পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান প্রিমিয়ার জেমস মিচেল তার সমর্থন জানালেন তাদের পক্ষে। এভাবে 12ই নভেম্বর সরকারের প্রতিরক্ষা বিভাগ আবারও মঞ্জুর করলো ওই অঞ্চলে সেনা ও অস্ত্র সাহায্য। 13ই নভেম্বর থেকে প্রথম দুদিনের অভিযান এবার বেশ ভালোই হলো। প্রায় 40টির মতো ইমু হত্যা করা হলো। এরপর 2 ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে প্রায় 100টি করে ইমু মারা হচ্ছিল। 10ই ডিসেম্বর মেরেডিথ তার রিপোর্ট জমা দেয়। তাতে গুলি ও হত্যার হিসাব দেওয়া হয়। 9860 রাউন্ডে 986টি ইমুর মৃত্যু, অর্থাৎ প্রতিটি ইমুর জন্য গড়ে প্রায় 10টি করে বুলেট খরচ হয়েছিল, যার ফলে সামরিক বাহিনী কর্তৃক নিরীহ ইমু নিধন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এর প্রেক্ষিতে 10ই ডিসেম্বর 1932 সালে ইমু নিধন অভিযান আবারও পরিত্যাগ করা হয়, কিন্তু এতে করেও থামানো গেল না ইমুদের। যুদ্ধের তৃতীয় ভাগ। রাজকীয় অস্ট্রেলিয়ান গোলন্দাজ বাহিনী ইমু নিধনে ব্যর্থ হয়ে দ্বিতীয় ইমু যুদ্ধ ত্যাগ করে। নিরীহ ইমু নিধনের চেষ্টা করার কারণে সারা বিশ্বে সমালোচিত হয় অস্ট্রেলিয়ান সরকার ও পশ্চিম অস্ট্রেলিয়ান প্রশাসন। কিন্তু এদিকে আবার খামার বাড়িতে ইমুর হানা বন্ধই হচ্ছে না। প্রত্যেকবার ইমুরা যেন আরো বেশি চালাক ও কঠিন হয়ে যাচ্ছিল। 1934 সালের শুরুতে পশ্চিম অস্ট্রেলিয়ার ভুক্তভোগী খামার মালিকরা আবারও ইমুদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আবেদন করে, কিন্তু এবার পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসন সরাসরি এর বিপক্ষে অবস্থান নেয়। ইমু সমস্যার অন্য এক সমাধান বের করে প্রশাসন। 1923 সালে ইমু পাখিদের এরকম উৎপাত দেখা দিয়েছিল। সে সময় বাউন্টি হান্টার নিয়োগ করে ইমু সমস্যা নিয়ন্ত্রণে আনা হয়। এবারও বাউন্টি হান্টার নিয়োগের সিদ্ধান্ত নেয় পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসন। 1934 সালে বাউন্টি হান্টারের গুলিতে প্রাণ হারায় প্রায় 60,000 ইমু পাখি। বাউন্টি হান্টার নিয়োগ করে এতগুলো ইমু পাখি হত্যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সে সময়। শেষ পর্যন্ত কিছু ফসল কোনো মতে বাঁচাতে পারলেও বছরের পর বছর ধরে ইমুদের অত্যাচার মেনেই নিতে হয় চাষিদের। সেনাবাহিনী দিয়েও প্রায় 10 বছর পর্যন্ত তাদের আটকে রাখা যায়নি। তবে এরপরে ইমুর জন্য বিশেষভাবে তৈরি করা হয় এক বেড়া, যেটা ব্যবহার করে অনেক চাষিরাই পরবর্তী সম্ভাব্য ভরাডুবির হাত থেকে রক্ষা পায়। বর্তমানে বিশেষ সীমানা প্রাচীর দিয়ে ইমুদের সরিয়ে রাখায় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন হাজারো কৃষক। কিন্তু 1932 সালের সেই যুদ্ধে জিতে গিয়েছিল কিন্তু ইমু পাখিরাই, আর হেরে গিয়েছিল সেনাবাহিনীরা। জেনে অবাক হবেন, যুদ্ধে হেরে গিয়ে মেরেডিথ এক পত্রিকায় লিখেছিলেন, আমাদের যদি এই ইমু বাহিনীর একটি আলাদা দল থাকতো এবং বন্দুকধারী ইমু সওয়ার দিয়ে আমরা ওই বাহিনী সজ্জিত করতে পারতাম, তাহলে আমরা পৃথিবীর যে কোনো বাহিনীর সম্মুখে দাঁড়াতে পারতাম। মেশিন গানের বিপক্ষে এই বাহিনী হতো ট্যাঙ্কের মতো। এছাড়াও যুদ্ধের শেষ পর্বে বর্ণনা দিতে গিয়ে অস্ট্রেলীয় পক্ষীবিদ ডিএল সার্ভেন্টি লিখেছিলেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল মেশিন গানারদের। ইতিহাসের পাতায় ইমুদের জয় লেখা আছে সোনার অক্ষরে, যারা আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের বিরুদ্ধে কোনো হাতিয়ার ছাড়াই লড়াই করে বিজয়ী হয়েছিল। তাই তো মেশিন গানধারীদের বিরুদ্ধে উড়ানে অক্ষম ইমুর বিজয়গাথার গল্প সিনেমাতেও ঠাঁই নিয়েছিল। 2021 সালে সেই কমেডি অ্যাকশন সিনেমার নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট এমু ওয়ার। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারেন পাখিদের কত জোর। আর এটি লাইক করে যেতে ভুলবেন না যেন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।